আমারে তুমি কিসের চলে পাঠাবে দূরে, আমারে তুমি কিসের চলে পাঠাবে দূরে। আবার আমি চরণ তলে আসিব ঘুরে, আবার আমি চরণ তলে আসিব ঘুরে। আমারে তুমি কিসের চলে পাঠাবে দূরে। সোহাগ করে করিছ হেলা, টানিবে বলে দিতেছ ঠেলা। সোহাগ করে করিছ খেলা, টানিবে বলে দিতেছ ঠেলা। হে রাজা তব কেমন খেলা, হে রাজা তব কেমন খেলা রাজ্য জুড়ে। আমারে তুমি কিসের চলে পাঠাবে দূরে, আমারে তুমি কিসের চলে পাঠাবে দূরে। আবার আমি চরণ তলে আসিব ঘুরে, আবার আমি চরণ তলে আসিব ঘুরে। আমারে তুমি কিসের চলে পাঠাবে দূরে। বেলুড়মঠের সন্ন্যাসী জীবনের কথা বলছি। স্বামী সোমেশ্বরানন্দ উনি লিখছেন এবং উনিও বেলুড়মঠের সন্ন্যাসী ছিলেন। ওনার বয়স আমারই বয়সী আর কি। আমার এক বন্ধু, সে এখনও বেঁচে আছে, সে সোমেশ্বরানন্দ যখন ওখানে ট্রেনিং সেন্টারে ছিলেন তখনও ওখানে ছিল। তো স্বামী সোমেশ্বরানন্দ ওই বেলুড়মঠে থাকাকালীন সন্ন্যাস জীবনে যার যে সমস্ত প্রবীণ সন্ন্যাসীদের সঙ্গে মিট করেছেন তাদের কথা লিখছেন। এখন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা বলবেন। সাধু ব্রহ্মচারীদের মধ্যে পরিচিত ছিলেন লোকেশ্বরানন্দজি কানাই মহারাজ নামে। ওনার পূর্বাশ্রমের নাম ছিল কানাই মহারাজ। সুদক্ষ প্রশাসক, স্নেহপ্রবণ মন, তার নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল মানুষকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। নরেন্দ্রপুর ও গোলপার্কে তার সঙ্গে কাজ করার সময় দেখেছি মানুষের শক্তির বিকাশ ঘটিয়ে তাকে স্বাবলম্বী করে দেওয়াটাই ছিল তার নেতৃত্বের বৈশিষ্ট্য। আসামে আদিবাসীদের মধ্যে, কলকাতায় হরিজনদের মধ্যে এবং নরেন্দ্রপুর মুসলমানদের মধ্যে যেখানেই তিনি কাজ করেছেন অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেছেন। ধীরে ধীরে কথা বলতেন আর নিজে কম খেলেও অন্যদের খাওয়াতে ভালোবাসতেন। সেই সঙ্গেই দেখেছি তার সাহস। নরেন্দ্রপুর সিপিএম নেতা, গোলপার্কের কংগ্রেসের নেতা তার সামনে উদ্ধতভাবে কথা বলছেন, কিন্তু কানাই মহারাজ শান্ত। ওই পরিস্থিতিতে আমরা রেগে গেছি। তাকে জিজ্ঞেস করেছি, আপনিও শুনিয়ে দিলেন না কেন? তিনি হেসে বলেছিলেন, মানুষের পরিচয় তার ব্যবহারে, তার খারাপ আচরণ করলে আমাকেও তা করতে হবে কেন? অথচ প্রয়োজন হয়ে উঠতেন কঠোর। কাজ না করার বিনা বাক্যব্যয় সরিয়ে দিয়েছেন কয়েকজন কর্মীকে, বরখাস্ত করেছেন সংস্থা থেকে, কিন্তু মুখে সবসময় শান্ত ভাব। কলকাতায় তিনি তখন সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদের অন্যতম। দূরদর্শনে প্রাধান্য থাকে কানাই মহারাজের খবর।
এতে বেশ কিছু গণমান্য মানুষের রাগ তাঁর উপর। অবশ্য পরশিক্ষাপরতাই এর মুখ্য উদ্দেশ্য, কিন্তু তাকে দেখেছি হাসি মুখে তার সঙ্গে কথা বলতে। এক বিশ্ববিখ্যাত উপাচার্য আমার সামনেই তার সমালোচনা করেছিলেন। উপাচার্যের নাম না করে তাকে জানাই সে কথা। পরে একদিন অফিসে গিয়ে দেখি ওই উপাচার্যই এসেছেন মহারাজের সঙ্গে দেখা করতে। কিছুক্ষণ পর তিনি চলে গেলেন। মহারাজের কাছে গেলাম কাজের ব্যাপারে। মহারাজের এসে আমাকে জিজ্ঞাসা করলেন, কি এই ভদ্রলোকই না আমার সমালোচনা করেছিলেন তোমার কাছে, তাই না? আমি হ্যাঁ বলতেই তিনি বললেন, ছোটোখাটো ঘটনাকে অত সিরিয়াসলি নিতে নেই জীবনে। মহারাজের সঙ্গে প্রথম দেখা নরেন্দ্রপুরে বেলুড়মঠের ট্রেনিং সেন্টারে ওই আশ্রমে গেছি। সাধুনিবাসে এক ঘরে আমায় থাকতে দেওয়া হলো। বিভিন্ন ছাত্রাবাস ও বিল্ডিংয়ের ব্রহ্মচারীদের ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সাধুনিবাসে থাকতেন বাকি সাধুরা। লোকেশানন্দজিও ওইখানেই থাকতেন। গিয়ে মহারাজকে প্রণাম করতে তিনি বসতে বললেন। আমার প্রথম প্রশ্ন, এত ছোট ঘরে আপনি থাকেন কীভাবে? 11x9 ফুট ঘরে খাট ও চেয়ার টেবিল, হাঁটা চলার উপায় নেই। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, অন্য জায়গায় ব্যবস্থা করছি তোমার জন্য। কোনো হস্টেলে থাকতে চাও? ছাত্ররা সেখানে থাকে। বললাম, না না মহারাজ, আমি এখানেই থাকবো আপনাদের সঙ্গে। সাধুনিবাসে এমনিতেই চমৎকার জায়গা, ক্ষেতের মধ্যে নির্জন, একতলা বাড়ি, সার ঘর অনেকগুলি। এগুলো নরেন্দ্রপুরের কথা বলছি না। দুই প্রান্তে কমন বাথরুম, টয়লেট, আশেপাশে বড় বড় গাছ, ঘরের দুপাশে লম্বা বারান্দা, সবসময় হাওয়া বইছে দূরে বাঁশবন। সেই সময় কর্মী ধর্মঘট চলছে আশ্রমে, কিন্তু সফল হয়নি। ছাত্র, শিক্ষক, অভিভাবকেরা এগিয়ে এসেছিলেন। ফলে স্কুল, কলেজ ও বিভাগগুলি নিয়মিত চলেছিল। মেন গেটের কাছে জেনারেল অফিস, সেখানে 24 ঘন্টা পুলিশের ব্যবস্থা ছিল। আমার ডিউটি ছিল মেন গেটে। অনেক অভিজ্ঞতা হয়েছিল। গেটের বাইরে মাইকে ধর্মঘট নেতাদের ভাষণ, সাধুদের গালাগালি করে। গেট দিয়ে কে আসছে যাচ্ছে এটা দেখার দায়িত্ব আমার। অবশ্য সাহায্যার্থে পুলিশ 7 সপ্তাহ পরে বিনা শর্তে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিল তারা। ছাত্র, শিক্ষক, কর্মী যারা আশ্রমের পক্ষে, তাদের কেউ বাইরে গেলে ধর্মঘটিটা মারধরের চেষ্টা করত। আমার মনে আছে এটা হচ্ছে জ্যোতি ঘোষের আন্দোলন। জ্যোতি ঘোষ অনেকবার চেষ্টা করেছে যে সিপিএম ইউনিয়ন করাবে এর মধ্যে, কী বলে ওই রামকৃষ্ণ মিশনগুলোতে। জ্যোতি ঘোষ বহুত বদমাস, পলিটিশিয়ান হিসেবে একদম মানে হার বদমাস। অনেক খুন খারাপি করিয়েছেন। আর এই দিনের বেলা আনন্দমার্গী, ওদের তো দিনের বেলা পুড়িয়ে মারল ওই বালিগঞ্জে ওই স্টেশনের কাছে ওই ব্রিজের উপরে। তারপর তার কোনো কিছু হলো না। কি যা তৃণমূল, তারা সব সিপিএম, সব এই পার্টির লোকেরা একদম। তারপরে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে ওখানেও চেষ্টা করেছিল। তারপরে এই যে দেখছেন তো এখানে নরেন্দ্রপুরে চেষ্টা করেছিল ইউনিয়ন ঢোকাতে। ওদের যে সেবা প্রতিষ্ঠান শিশু মঙ্গল হসপিটাল, সেখানেও চেষ্টা করেছিল যদি ভোট। মিশন বললো ওসব আমরা কোনো কিছু ইউনিয়ন করতে দেবো না। এখানে যদি তোমরা না চাও, পশ্চিমবঙ্গের লোকেরা যদি না চায়, আমরা সব স্কুল বন্ধ করে দেবো, দিয়ে আমরা অন্য স্টেটে চলে যাবো, যে স্টেট আমাদের ডাকছে। পশ্চিমবঙ্গের মানুষ যদি আমাদের না চায়, এখানে শিক্ষার অভাব, সৎ শিক্ষার অভাব, সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে মানুষ তৈরি করতে পারে স্কুলের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে। সেই যদি পশ্চিমবঙ্গের মানুষ না চায়, তাহলে আমরা বন্ধ করে দিয়ে চলে যাব।
আমরা সাধু সন্ন্যাসী আমাদের গাছতলাই যথেষ্ট। হ্যাঁ, 2 বছর মিশন হসপিটাল বন্ধ করে দিয়েছিল। শেষ পর্যন্ত যখন জ্যোতিবাবু দেখলো এতে ভোট কমে যাবে, তখন আবার সব তুলে নিল। এই হচ্ছে পলিটিশিয়ান, মানে নোংরা আর নোংরা, আর কি বলবো।